সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন শিক্ষার কার্যক্রম হিসাবে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রভাষক আবু সুফিয়ান আমি তোমাদের অনলাইন কার্যক্রমের ধারাবাহিকতায় জীববিজ্ঞানের নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস উদ্ভিদের শারীর তথ্য আলোচনা করব। এর আগে নবম অধ্যায়ে প্রথম ক্লাস তথা 1 নম্বর লেকচার কেসে উদ্ভিদের খনিজ লবণ শোষণ সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা পড়ব উদ্ভিদের এই খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। উদ্ভিদ এই খনিজ লবণ শোষণ প্রক্রিয়াটা দুইভাবে হয়ে থাকে। আমরা প্রথম ক্লাসেও লেকচারেও আমরা বলেছি খনিজ লবণ দুই ভাগে হয়ে থাকে। একটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, দ্বিতীয়টা পড়েছি আমরা কেসে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। আমরা পরবর্তী আরেকটি কেসে কিছু বিজ্ঞানী বলেছেন যে খনিজ লবণ শোষণ পদ্ধতি দুইভাবে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সক্রিয় শোষণ, দ্বিতীয়টা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ, এই দুইভাবে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে থাকে। সক্রিয় শোষণ কাকে বলা হয়ে থাকে? যে সকল খনিজ লবণ শোষণ করতে উদ্ভিদকে কিছু শক্তি খরচ করতে হয়, কিছু শক্তি ব্যয় করতে হয়, সেই শোষণগুলোকে বলবো কি আমরা সক্রিয় শোষণ। অর্থাৎ উদ্ভিদ যখন মূলের সাহায্যে তোমার মাটি থেকে খনিজ লবণ শোষণ করবে, মাটি থেকে খনিজ লবণ শোষণ করতে যে সকল খনিজ লবণকে আছে উদ্ভিদ তার নিতে শক্তি খরচ করে, শক্তি ব্যয় করে, তাকে বলা হয়ে থাকে কি আছে সক্রিয় শোষণ। আর যে সকল খনিজ লবণ তার দেহে কি আছে তোমার পরিবহন করতে কোনো শক্তিরই খরচ হয় না, কোনো শক্তি ব্যয় হয় না, তাকে বলা হয়ে থাকে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণ এবং কি আছে নিষ্ক্রিয় শোষণ। এই সক্রিয় শোষণ পদ্ধতিতে খনিজ লবণ আবার বিভিন্নভাবে কি আছে খনিজ লবণ শোষণ করে থাকে। সক্রিয় শোষণ পদ্ধতিতে উদ্ভিদ কি কি উপায়ে কোন ভাবে কি আছে খনিজ লবণ শোষণ করে, এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মাঝে বিভিন্ন মতবাদ রয়েছে। এর মধ্যে 3টি মতবাদ আমরা আলোচনা করব। প্রথম মতবাদ হচ্ছে কি আছে আধুনিক মতবাদ বা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। দ্বিতীয়টা আমরা পড়ব লুন্ডেগার্ডের মতবাদ। লুন্ডেগার্ডের মতবাদ। তৃতীয়টা আমরা পড়ব লেসিথিন মতবাদ। এটা হচ্ছে খনিজ লবণ সক্রিয় শোষণ। খনিজ লবণ নিষ্ক্রিয় শোষণ সম্পর্কেও বিজ্ঞানীদের মাঝে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে আমরা আজকে খনিজ লবণ এই সক্রিয় শোষণের 3টি মতবাদ নিয়ে আমরা আলোচনা করব। খনিজ লবণ যে সক্রিয় শোষণ পদ্ধতিতে উদ্ভিদ গ্রহণ করে থাকে, সক্রিয় শোষণ পদ্ধতির একাধিক মতবাদ থাকলেও কোনো বিজ্ঞানী বলেছেন খনিজ লবণগুলো কি হিসাবে শোষণ হয়ে থাকে? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, যেটাকে আধুনিক মতবাদ বলাই থাকে। এটার কি আছে অপনাম কি? আধুনিক মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বা এটাকে কি বলে থাকে? আধুনিক মতবাদ বলা থাকে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বা এটাকে কি বলবো আমরা? আধুনিক মতবাদ বলা থাকে। আর এক দ্বিতীয় মত বিজ্ঞানী লুন্ডেগার্ড নামক একজন বিজ্ঞানী, তিনি একটা মত প্রকাশ করেছেন কিভাবে খনিজ লবণগুলো শোষণ হয়ে থাকে। তৃতীয় মতবাদটা আছে কি আছে লেসিথিন মতবাদ বা লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন হচ্ছে একটা লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন কি করে থাকে? খনিজ লবণগুলোকে পরিবহন করে থাকে, এই জন্য এটাকে লেসিথিন মতবাদ বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী,
আমরা প্রথমে আধুনিক মতবাদটা আমরা একটু দেখব কিভাবে কি আছে তোমার উদ্ভিদ কি আছে খনিজ লবণ শোষণ করে থাকে। উদ্ভিদের মূল যখন মাটির নিচে থাকে, মাটির নিচে আমরা জানি কোষে ঝিল্লি 2 স্তর বিশিষ্ট, এরকম কোষে ঝিল্লি কি আছে 2 স্তর বিশিষ্ট। কোষে ঝিল্লি এটা হচ্ছে বহিস্থ বহিস্থ দ্রবণ, আর এটা হচ্ছে অন্তস্থ দ্রবণ, কোষস্থ দ্রবণ। কোষস্থ দ্রবণ মানে এটা বাহিরের অংশ, এটা হচ্ছে কি ভিতরের অংশ, একটা বাহিরের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ। আধুনিক মতবাদ এর ধারণায় কোষ ঝিল্লির উভয় পার্শ্বে একটি বিশেষ তড়িৎ রাসায়নিক নতিমাত্রা থাকে। কোষ ঝিল্লির বাহিরে এবং ভিতরে, কোষ ঝিল্লির বাহিরে এবং ভিতরে, কোষ ঝিল্লির বাহিরে বলতে মাটিতে, আর কোষ ঝিল্লির ভিতরে বলতে কি আছে কোষের মাঝখানে, মাটিতে এবং উদ্ভিদের মূলে। অর্থাৎ আমরা এটাকে আরো সহজ করে বলতে পারি, এটা মনে করেন যে উদ্ভিদের মূল, এটা হচ্ছে কি বহিস্তর, এটা হচ্ছে কি আছে তোমার কোষস্থ। কোষস্থ এই কোষ ঝিল্লি এবং কি আছে কোষ, এটা হচ্ছে কি আছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির বাইরে এবং কোষ ঝিল্লির ভিতরে তড়িৎ রাসায়নিক নতিমাত্রা, এই তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বলতে বাহিরের দ্রবণের ঘনত্ব ভিতরের দ্রবণের ঘনত্ব কম বেশি থাকে। কখনো বাহিরে কি আছে ঘনত্ব কম থাকে, ভিতরে ঘনত্ব কম বেশি থাকে, কখনো ভিতরে ঘনত্ব কম থাকে, বাহিরে ঘনত্ব কম থাকে। এই যে তড়িৎ রাসায়নিক নতিমাত্রার কারণে অথবা কোষ ঝিল্লির বাহিরে বা কোষ ঝিল্লির ভিতরে আয়নের ঘনত্ব কম বেশি থাকার কারণে কি হয়ে থাকে একটা নতিমাত্রার সৃষ্টি হয়, যার কারণে বাহির থেকে কোনো দ্রবণ বা মাটি থেকে কোনো দ্রবণ কোষ ঝিল্লি বা কোষস্থ মাঝে প্রবেশ করে থাকে। তাহলে আধুনিক তোমার কি আছে খনিজ লবণ পরিবহনের মতবাদ অনুযায়ী বা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের ধারণা হচ্ছে কোষ ঝিল্লির উভয় স্তরে মানে উভয় বাহিরে এবং ভিতরে কি থাকে তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা কি আছে দ্রবণের ঘনত্ব কম বেশি থাকার কারণে বহিস্থ দ্রবণ থেকে ভিতরের দ্রবণে কি আছে খনিজ লবণগুলো পরিবহন করে থাকেন। আধুনিক মতবাদ অনুযায়ী আয়ন কি আছে নির্দিষ্ট কিছু প্রোটন কি আছে তোমার বাহক দ্বারা বাহিরে কি আছে আসে এবং ভিতরে প্রবেশ করে থাকে। আধুনিক মতবাদ অনুযায়ী আবার বলতেছে কোষ ঝিল্লির মাঝখান থেকে বা কোষ ঝিল্লির মাঝে কিছু প্রোটিন থাকে, কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো কি করে থাকে বাহির থেকে যে আয়নগুলো আছে, যে খনিজ লবণগুলো আছে, যেমন সোডিয়াম আছে, ক্লোরিন আছে, এই যে খনিজ লবণগুলো আছে কোষ ঝিল্লির মাঝে কিছু বাহক থাকে, কিছু প্রোটিন থাকে। সেই বাহক বা প্রোটিনগুলো বাহিরের দ্রবণ থেকে আয়নগুলোকে কোষের বা কোষ ঝিল্লির ভিতরে নিয়ে যায়। তবে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নগুলোকেই বহন করে, অর্থাৎ আয়ন বহনের জন্য, আয়ন পরিবহনের জন্য বাহির থেকে আয়নগুলো কোষের ভিতরে যাওয়ার জন্য নির্দিষ্ট আয়নের জন্য নির্দিষ্ট প্রোটিন লাগবে, নির্দিষ্ট আয়নের জন্য কি লাগবে নির্দিষ্ট প্রোটিন লাগবে। আমি আবারও পরিষ্কার করে বলতেছি, আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়। মানে এই যে বাহিরে যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন যে আয়নগুলো আছে, এই আয়নগুলো বাহির থেকে ভিতরে যাবে কার মাধ্যমে যাবে নির্দিষ্ট কিছু প্রোটিনের মাধ্যমে পরিবাহিত হবে, কোষের বাইরের দ্রবণ থেকে ভিতরের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নকে বাহক হিসাবে কাজ করে থাকে। তাহলে আমরা আধুনিক মতবাদের দুইটি বিষয় আমরা কি আছে জানলাম, সেটা হচ্ছে আধুনিক মতবাদ তথা কি আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের মূল কথা হচ্ছে কোষ ঝিল্লির উভয় দিকে তড়িৎ রাসায়নিক নতিমাত্রা থাকে, তড়িৎ রাসায়নিক পার্থক্য থাকার কারণে আয়নগুলো বাইরের দিকে ভিতরের দিকে যায়। দ্বিতীয় যে মতবাদের যে কি আছে ধারণাটা, এই আয়নগুলো পরিবহন হয় কিছু সংখ্যক প্রোটিন দ্বারা। সেই প্রোটিনগুলো কোথায় থাকে কোষ ঝিল্লির মাঝে থাকে। প্রত্যেকটা আয়ন পরিবহনের জন্য নির্দিষ্ট কি আছে প্রোটিন লাগবে, নির্দিষ্ট কি লাগে প্রোটিন লাগে। এই মতবাদের কিভাবে হয়ে থাকে এখন একটু দেখেন।
আধুনিক মতবাদ অনুযায়ী কোষ ঝিল্লির মাঝে এটিপিএস এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এটিপি ভেঙে এডিপি প্লাস কি হবে আইপি তৈরি হবে। কোষঝিল্লির মাঝে কি হবে, আবারও বলতেছি, এই মতবাদ অনুযায়ী কোষঝিল্লির মাঝে এটিপিএস, এটা হচ্ছে একটা এনজাইম, এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এটিপি ভাঙে এডিপি এবং কেসে আইপি, আইপি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট তৈরি হবে। এই অজৈব ফসফেটের প্রভাবে কোষঝিল্লি থেকে বাহিরে কি আছে, একটা প্রোটন আয়ন বাহিরে চলে আসে। কোষঝিল্লি থেকে কি আছে, যার প্রভাবে কি আছে, প্রোটন কোষের বাহিরে চলে আসে। আমি আবারও বলতেছি, এই কোষঝিল্লির মাঝে এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এটিপি ভেঙে যে শক্তি পায়, সেই শক্তির প্রভাবে কোষঝিল্লি থেকে একটা আয়ন বাহিরে চলে আসে। যখন একটা আয়ন বাহিরে চলে আসলো, তখন এই বাহিরে বা বহিস্থ দ্রবণে তোমার কি আছে, পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যায়, আর ভিতরে কি আছে, চার্জের পরিমাণটা কমে যায়। এই যে আয়নটা বাহিরে বাইর হয়ে আসার কারণে বাহিরের কোষে কি আছে, তোমার চার্জের পরিমাণ বেশি হয়, ভিতরের কোষে চার্জের পরিমাণ কমে যায়। বাহিরের কোষে চার্জের পরিমাণ বেশি হয়, তখন ভিতরের কোষে কি আছে, চার্জের পরিমাণটা, বাহিরের কোষে চার্জের পরিমাণ কমে যায়, ভিতরের কোষে চার্জের পরিমাণটা বেড়ে যায়। এই যে চার্জের পরিমাণ কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার ফলে তখন কোষ ঝিল্লির অভ্যন্তরে প্রোটন মুভমেন্ট ফোর্স তৈরি হয়, হয়ে থাকে। এই প্রোটন মুভমেন্ট ফোর্স তৈরি হলে বাহকগুলোর প্রোটিনগুলো সক্রিয় হয়। তখন এই সক্রিয় প্রোটিনগুলো কি করে থাকে, বাহিরের দ্রবণের কাছে আসে, বাহিরের দ্রবণ থেকে কোনো আয়নকে কেসে ভিতরের দ্রবণে নিয়ে যায়। প্রোটিনগুলো বাহির থেকে ভিতরে ঢুকতে চায়, কিন্তু সে সময় আয়নগুলো প্রোটিনের সাথে যুক্ত হয়ে, আমি আবার বলছি, প্রোটিনগুলো বাহির থেকে ভিতরে ঢুকতে চায়, আর সে সময় কি আছে, অ্যানাইনগুলো প্রোটিনের সাথে যুক্ত হয়ে একটা কি আছে, যৌগ তৈরি করতে, যে যৌগকে কি বলা হয়, প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট বলাই থাকে। এই প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট অনুযায়ী আয়নগুলো বাইর হয়ে আসে। আমি তোমাদেরকে আবার একটু পরিষ্কার করে একটু বলতেছি, যখন এই আয়নটা বাহির হয়ে আসলো, তখন ভিতরে চার্জের পরিমাণ কমে যায়, বাহিরে চার্জের পরিমাণ বেশি হয়। চার্জের এই কম বেশি থাকার কারণে কি তৈরি হয়, প্রোটন মুভমেন্ট ফোর্স তৈরি হয়ে থাকে, যখন প্রোটন মুভমেন্ট ফোর্স তৈরি হয় তখনই এই তোমার কোষঝিল্লির মাঝের তোমার প্রোটিনগুলো কি হয়ে থাকে, সক্রিয় হয়। অর্থাৎ ভিতরে আয়নের সমতা বজায় রাখার জন্য এরা কি হয়ে থাকে, সক্রিয় হয়ে থাকে। তখন এই আয়নগুলো, প্রোটিনগুলো কি করবে, তখন এই কোষঝিল্লির মাঝখান থেকে কোষঝিল্লির কি আছে, নিকটবর্তী চলে আসে, কাছাকাছি চলে আসে। যখনই কোষঝিল্লির কাছাকাছি চলে আসে, প্রোটিন আয়নগুলো বাইর হয়ে আসতে চায়, কিন্তু বাইরে হয়ে আসতে পারে না। তখন বাহির থেকে কোনো খনিজ লবণ অ্যানায়ন হিসাবে এই সোডিয়ামকেই ধরলাম, এই প্রোটিনের সাথে যুক্ত হয়ে প্রোটিন এবং কি আছে, তোমার অ্যানায়ন একটা যুগপৎ যৌগ তৈরি করে এই প্রোটিন কি করবে, বাহির থেকে কোনো আয়নকে কোষঝিল্লির মাঝে নিয়ে যে ভিতরে কোষঝিল্লিতে কি আছে, সোডিয়াম আয়নটাকে প্রবেশ করে দিয়ে কোষঝিল্লির মাঝে আয়নের দ্রবণের ঘনত্ব বজায় রাখে। এই যে একটা যুগপথ তৈরি হলো, এই জন্য এই মতবাদকে বলাই থাকে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন, অর্থাৎ প্রোটন বাইর হয়ে আসলো, অ্যানায়ন ভিতরে প্রবেশ করলো, প্রোটন বাইর হয়ে আসলো এবং কি আছে, অ্যানায়ন ভিতরে কি করছে, প্রবেশ করছে। প্রোটন এবং অ্যানায়ন এরা কি করছে, যুগপথ তৈরি করে
একত্রিত হয়ে কী করে থাকে, আয়নটাকে সে পরিবহন করে থাকে। এই জন্য এই মতবাদটাকে কি বলা হয়, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খনিজ লবণ যে শোষণ প্রক্রিয়াগুলো আমরা পড়লাম, উদ্ভিদ এই যে খনিজ লবণ শোষণ করে কি হিসাবে, সক্রিয় শোষণ পদ্ধতি। সক্রিয় শোষণ পদ্ধতি আমরা পড়লাম কি আছে, প্রথম পদ্ধতি পড়লাম কি আছে বাবা, আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের হচ্ছে কি, কোষের ঝিল্লির বাইরে এবং ভিতরে ঘনত্ব কম থাকে, এক্ষেত্রে আয়নগুলো পরিবহনের জন্য নির্দিষ্ট বাহক হিসাবে প্রোটিনগুলো থাকে। এটিপি এস কে আছে থেকে এটিপি এস এনজাইম এটিপি কে আছে ভেঙে শক্তি তৈরি করে থাকে। সেই শক্তিটা কী করে থাকে, কোষের ঝিল্লির বাহিরে কি আছে তোমার প্রোটনকে বাহিরে পাঠিয়ে দেয়। বাহিরে পাঠিয়ে দেওয়ার কারণে বাহিরে কি আছে তোমার চার্জের পরিমাণ বেড়ে যায়, ভিতরের দিকে চার্জের পরিমাণ কম হয়ে যায়। ভিতরে চার্জের পরিমাণ কম হওয়ার কারণে বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়। বাহক প্রোটিনগুলো তখন বাহিরের কি আছে তোমার কোনো আয়নের সাথে কি আছে, বিশেষ করে অ্যানায়নকে যুক্ত হয়ে সেই অ্যানায়নগুলোকে কি আছে কোষের ঝিল্লির মাঝে পরিবহন করতে কোষের ঝিল্লির মাঝে নিয়ে যায়। এইভাবে উদ্ভিদ কী করে থাকে তোমার সক্রিয় শোষণ পদ্ধতি বা আধুনিক শোষণ পদ্ধতিতে খনিজ লবণটা শোষণ করে থাকে। দ্বিতীয় যে মতবাদটা আমরা পড়ব সেটা হচ্ছে কি আছে, লুন্ডেগার্ডের মতবাদ। লুন্ডেগড়ের মতবাদ। বিজ্ঞানী লুন্ডেগড় তিনি কি করেছেন, মতবাদ প্রদান করেছেন খনিজ লবণ শোষণ হয়ে থাকে সাইটোক্রোম দ্বারা। উদ্ভিদের কোষের ঝিল্লির মাঝে যে সাইটোক্রোম আছে 3 ধরনের, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি। এই সাইটোক্রোমের মধ্য দিয়ে আয়নগুলো কি হয়ে থাকে, পরিবহন হয়ে থাকে। এই জন্য লুন্ডেগড়ের মতবাদকে কি আছে, সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়ে থাকে। সাইটোক্রোম পাম্পের মতবাদ হচ্ছে কোষের ঝিল্লির ভিতরে তলে ডিহাইড্রোজিনাস এনজাইমের উপস্থিতিতে ভেঙে যে ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনটাকে আছে ফেরাস আয়ন গ্রহণ করে ইলেকট্রনগুলোকে কোষের ঝিল্লির বাহিরে নিয়ে আসে। ইলেকট্রনগুলোকে কি আছে কোষের ঝিল্লির সাইটোক্রোমের মধ্য দিয়ে বাইর হয়ে আসে। যখনই কি আছে ইলেকট্রনগুলো কোষের ঝিল্লির মধ্য দিয়ে, অর্থাৎ কি আছে সাইটোক্রোমের মধ্য দিয়ে ইলেকট্রন যখন বাইর হয়ে আসে, তখন কি কাজ হয়ে থাকে, তখন ইলেকট্রন বাইর হয়ে আসার কারণে বাহির থেকে কি আছে আয়নগুলো কি আছে কোষের ঝিল্লির মাঝে প্রবেশ করে কি আছে কোষের ঝিল্লি আয়নের সমতা বজায় রাখে। এটাকে বলবো কি আমরা লুন্ডেগার্ডের মতবাদ। তৃতীয় যে মতবাদটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি আছে, লেসিথিন মতবাদ। লেসিথিন মতবাদ বলেছেন হচ্ছে বিজ্ঞানী বার্নেট ক্লার্ক। বিজ্ঞানী কি আছে, বেন্নেট ক্লার্ক নামক একজন বিজ্ঞানী, তিনি কি করেছেন, লেসিথিন মতবাদ প্রদান করেছেন। তার মতে কোষের ঝিল্লির এই আয়নগুলো পরিবহন করার জন্য এক ধরনের কি আছে তোমার প্রোটিন কি আছে, ফসফোলিপিড পাওয়া যায়। ফসফোলিপিড, এই ফসফোলিপিড কি আছে তোমার লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড পাওয়া যায়। এই লেসিথিন ফসফোলিপিড কি করে থাকে তোমার আয়নগুলোকে, কোনো আয়নকে বাহিরে পাঠিয়ে দেয়, কোনো আয়নকে কেসে ভিতরে পাঠিয়ে দেয়। আমি আবারও বলতেছি, লেসিথিন মতবাদ। লেসিথিন কোষের ঝিল্লির মাঝে, যেমন আমরা আধুনিক মতবাদ অনুযায়ী কি আছে তোমার আয়নগুলোকে নিয়ে যায় হচ্ছে কি আছে প্রোটিন, লুন্ডেগড়ের মতবাদ অনুযায়ী পড়লাম কি আছে আয়নগুলোকে বিনিময় করে থাকে হচ্ছে সাইটোক্রোম, আর লেসিথিন মতবাদ অনুযায়ী কি আছে আয়নগুলোকে ভিতরে এবং বাইরে নিয়ে আসতে সাহায্য করে থাকে লেসিথিন। লেসিথিন কি, লেসিথিন এক ধরনের ফসফোলিপিড। এই লেসিথিন কি কাজ করে থাকে, কোনো আয়নকে বাহিরে পাঠিয়ে দেয় এবং বাহির থেকে কোনো আয়নকে ক্যাসে কোষের ঝিল্লির মাঝে প্রবেশ করায়। এইভাবে কি করে থাকে উদ্ভিদ খনিজ লবণগুলো শোষণ করে থাকে। সক্রিয় শোষণ পদ্ধতিতে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে থাকে। এরপরে কিছু শোষণ পদ্ধতি আছে, নিষ্ক্রিয় শোষণ পদ্ধতি। নিষ্ক্রিয় শোষণ, আমরা নিষ্ক্রিয় শোষণ পদ্ধতি নিয়ে আমরা পরবর্তী আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব। আমরা খনিজ লবণ শোষণ পদ্ধতিটা আজকের ক্লাসটা এখানে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আজকের যে ক্লাসটা নিলাম এই ক্লাসগুলোর মধ্য থেকে আধুনিক মতবাদ বা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা খুবই গুরুত্বপূর্ণ। এই মতবাদটা তোমরা পড়বে, এটা বোর্ড পরীক্ষা থেকে আছে সৃজনশীল আকারে উদ্দীপক থেকে কোশ্চেন দেওয়া হয়ে থাকে। কোষ ঝিল্লির মধ্য দিয়ে উদ্ভিদের কাছে খনিজ লবণের আধুনিক মতবাদটা বর্ণনা করো, অথবা খনিজ লবণ শোষণ বা সক্রিয় শোষণের আধুনিক পদ্ধতিটা বর্ণনা করো। এরপর কি আছে, আমরা লুন্ডেগড়ের মতবাদটা পড়লাম, সেখানে বাহক হিসাবে কাজ করে থাকে সাইটোক্রোম। সাইটোক্রোম কয় ধরনের এবং এখানে ইলেকট্রন গ্রহীতা কিন্তু বাহক কি আছে তোমার সাইটোক্রোম হলে ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কি আছে ফেরাস আয়ন। ফেরাস আয়নটা কি আছে তোমার ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে থাকে। বাহক হিসাবে ক্যাটায়নটা কি আছে ধনাত্মক আয়ন হিসেবে শোষণ করলেও কি আছে অর্থাৎ
আয়নগুলোকে সে কি আছে তোমার আয়ন হিসাবে কি আছে শোষণ করে থাকে। এরপর কি আছে সবশেষে পড়লাম কি আছে লেসিথিন মতবাদ। লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড আয়নগুলোকে পরিবহনে বা বিনিময়ে সাহায্য করে থাকে। এইভাবে উদ্ভিদ কি আছে সক্রিয় শোষণ পদ্ধতিতে খনিজ লবণ শোষণ করে থাকে। আজকের ক্লাসটাও এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপত্তার দূরত্ব বজায় রেখো। আমি সবশেষে যে কথাটা বলবো, তোমরা বাসায় থেকে আমাদের কলেজে অনলাইন ক্লাস জুম অ্যাপসের মাধ্যমে অনলাইন ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলোও তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো করবা। আমরা যে অনলাইনে যে ক্লাসগুলোকে আছে ইউটিউবে দিচ্ছি সেগুলোও ক্লাসগুলো তোমরা দেখবা এবং সর্বোপরি বাসায় বসে থেকে তোমরা কি আছে পূর্বের পড়াগুলোও রিভিশন করবা। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।